বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। যারা এইচএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী আছো তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। স্ক্রিন দেখেই তোমরা কিন্তু বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের মাঝে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো, আমি আজকে আলোচনা করব মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা, এবং এই ব্যাখ্যার সাহায্যে আমি 9:3:3:1 এটা তোমাদের প্রতিপাদন করে দেখাবো। দেখো, মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়ে থাকে। সে কিন্তু মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দুইটা সূত্র প্রদান করেছিলেন। একটা হচ্ছে প্রথম ল, আর একটা হচ্ছে সেকেন্ড ল। তো প্রথম লটা কিন্তু, ফার্স্ট ল কিন্তু আমরা গতদিন প্রতিপাদন করিয়েছি। আজকে আমরা সেকেন্ড ল সম্পর্কে কথা বলবো। মেন্ডেলের এই দুইটা সূত্রকে কিন্তু আসলে বলা হয় মেন্ডেলিজম। সো আমাদের প্রথম সূত্রের ক্ষেত্রে আমি সবগুলো কথা বলে ফেলেছিলাম। প্রকট বৈশিষ্ট্য কি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, জিনোটাইপ কি, ফিনোটাইপ কি, গ্যামেট কি, জিন কি, ফ্যাক্টর কি, এই সম্পর্কে বিস্তারিত ক্লাসে পড়িয়েছি। আজকে আশা করি তোমাদের খুব একটা সমস্যা হবে না। যারা নতুন আছো, যদি আমার পূর্বের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার পূর্বের ভিডিওটা দেখে আসবে, না হলে তুমি কিন্তু বুঝতে পারবে না। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র, আহ, দ্বিতীয় সূত্রে কি বলা আছে? মেন্ডেলের দ্বিতীয় সূত্রে বলা আছে যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, অর্থাৎ ক্রস করা হয়, তাহলে এফ ওয়ান বংশধরে শুধুমাত্র কি হবে? প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে। কিন্তু পরবর্তীতে গ্যামেট সৃষ্টির সময় ওই বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। কথাটা মাথার উপর দিয়ে গেল, যারা নতুন আছে তাদের মাথার উপর দিয়েই যাওয়ার কথা। তাহলে প্রথম বংশধর, আমরা বলছিলাম যে প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যগুলো প্রথম বংশধরে বা এফ অন জেনারেশনে প্রকাশ পায় না, সেই বৈশিষ্ট্যগুলোকে কিন্তু আমরা বলেছিলাম ভাইয়া প্রচ্ছন্ন ক্যারেক্টার। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রথম বংশধর অর্থাৎ এফ ওয়ান জনুতে শুধুমাত্র কি প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এবং পরবর্তীতে যদি আমি এফ ওয়ান জনুর মধ্যে যদি ক্রস করাই তাহলে দেখা যাবে যে কি গ্যামেট গুলো পরস্পর থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। এই জন্য মেন্ডেলের এই লটাকে বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীনভাবে সঞ্চরণের সূত্র। এখানে কিন্তু লেখা আছে স্বাধীনভাবে সঞ্চারিত হবে, ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে, তাই না? তাহলে আমরা যদি আহ কি বলা যায় যে কালো বর্ণ এবং খাটো লোমধারী গিনিপিগের সাথে যদি বাদামি বর্ণ এবং লম্বা লোম বিশিষ্ট গিনিপিগের মধ্যে ক্রস করাই, তাহলে কিন্তু আমাদের 9:3:3:1 এই সূত্র প্রতিপাদন করতে পারবো। তাহলে শুরুতে আমরা আসলে কি ধরে নেব? আমরা এর আগের দিন শিখাইছিলাম আহ জিনগুলো কি ছিল বলতো? জিনগুলো ছিল বাহ্যিক এবং অভ্যন্তরীণ বৈশিষ্ট্য প্রকাশে একক। ওকে, তাহলে আমরা এই সূত্র প্রতিপাদন করতে গেলে প্রথমে আমি কি ক্রস করাবো বলতো? আমি ক্রস করাবো কালো বর্ণ ও খাটো লোম বিশিষ্ট একটা গিনিপিগের সাথে বাদামি বর্ণ লম্বা লোমের একটা গিনিপিগে ক্রস করাবো। তাহলে প্রথম দিন কিন্তু আমি কি হবে প্রতিপাদন করতে হয় মেন্ডেলের প্রথম সূত্রে কিন্তু আমি শিখিয়েছি। আজকে আশা করি তোমাদের সমস্যা হবে না। দেখো, আমি ধরে নিলাম যে ধরি ধরি কালো বর্ণের জন্য দায়ী জিন, কালো বর্ণের জন্য দায়ী জিনকে আমরা প্রকাশ করলাম হচ্ছে কি দিয়ে বলতো? বড় হাতের বি দিয়ে। তাহলে জিন তো এককভাবে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, তাহলে এর জিনোটাইপটা কি হবে? অর্থাৎ দুইটা জিন যখন পাশাপাশি বসে তখনই কিন্তু একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। তার মানে কি, বি আর বি যখন পাশাপাশি আসবে তখন তার বর্ণ হবে হচ্ছে কালো। তাহলে এইটাকে বলতেছি আমরা জিন, আর এক জোড়া জিনকে বলতেছি আমরা জিনোটাইপ। ওকে, তাহলে কালো বর্ণের জন্য দায়ী জিনকে আমরা বি দিয়ে, বড় হাতের বি দিয়ে প্রকাশ করলাম, এবং খাটো লোমের জন্য দায়ী জিন, খাটো খাটো লোমের জন্য দায়ী জিন, খাটো লোমের জন্য এই দায়ী জিনটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে বড় হাতের এস দিয়ে। ওকে, এবার আর কি বর্ণ আছে বলতো? বাদামি বর্ণের জন্য দায়ী জিন। তার বাদামি বর্ণের জন্য দায়ী জিন, বাদামি বর্ণের জন্য দায়ী জিনটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে ছোট হাতের বি দিয়ে। কি দিয়ে? ছোট হাতের বি দ্বারা আমি বাদামি বর্ণ প্রকাশ করলাম। এবং লম্বা লোমের জন্য দায়ী জিন, লম্বা লোমের লোমের জন্য দায়ী জিনকে প্রকাশ করলাম হচ্ছে ছোট হাতের এস দিয়ে। ছোট হাতের এস দ্বারা আমি বোঝালাম হচ্ছে লম্বা লোমের জন্য দায়ী জিন।
এবার যদি আমি কি করি বলতো, পিতা মাতা, পিতা মাতা কি হবে, পিতা মাতা হবে হচ্ছে, পিতা মাতা হবে আহ পিতা ইন্টু কি বলতো, মাতা। একটু ছোট করে লিখি, পিতা ইন্টু মাতা। ওকে, এবার পিতার যে জিনোটাইপের পর পিতা মাতার পরে আমরা লিখবো হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপটা কি, জিন পাশাপাশি জিনোটাইপের কারণে একটা জীবের মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেই বৈশিষ্ট্যটাকে বলি হচ্ছে আমরা ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপটা কি হবে, ফিনোটাইপটা হবে, আমি কাদের মধ্যে ক্রস করাচ্ছি বলতো, গিনিপিগের মধ্যে। তাহলে এখানে কি হবে, কালো বর্ণ খাটো লোম, এরা কিন্তু অবশ্যই হোমোজাইগাস কন্ডিশনে আছে। হোমোজাইগাস মানে কি, সবগুলো জিন কিন্তু একই রকম হবে, আর যদি ভিন্ন রকম হয় তাহলে হেটেরোজাইগাস। তাহলে পিতা মাতা কিন্তু বিশুদ্ধ। তাহলে এখানে কি হবে, এরা হবে হচ্ছে কালো বর্ণ, কালো, কালো বর্ণ, কালো বর্ণ কি বলবো, খাটো লোম, কালো বর্ণ খাটো, এই খাটো লোমের সাথে আমি ক্রস করাবো কি বলতো, বাদামি বর্ণ। কি করাবো, বাদামি বর্ণ, লম্বা লোম, লম্বা লোম। ওকে, তাহলে খাটো, কালো বর্ণ খাটো লোমের সাথে যদি বাদামি বর্ণ লম্বা লোমের ক্রস করাই, তাহলে এর জিনোটাইপটা কি হবে, জিনোটাইপ হবে ফিনোটাইপের পর হচ্ছে কি বলতো ভাইয়া, জিনোটাইপ, জিনোটাইপটা কি হবে, এই কালো বর্ণ, কালো বর্ণের জন্য তাই জিনকে বি বলছিলাম। তাহলে কালো কি এককভাবে কোনো বর্ণ প্রকাশ করতে পারবে না, অবশ্যই তার পাশে কি আসতে হবে বলতো, দুইটা বি আসতে হবে। তাহলে কালো বর্ণের জন্য হচ্ছে বি বি, এবং খাটো লোমের জন্য হচ্ছে বড় হাতের এস, বড় হাতের এস। অনুরূপ ভাবে এখানে কি হয়, বাদামি বর্ণের জন্য তাই জিনকে আমরা ছোট হাতের বি দিয়ে প্রকাশ করলাম, এবং লম্বা লোমকে আমরা ছোট হাতের এস দিয়ে প্রকাশ করলাম। ওকে, তাহলে এখানে এর আগের দিন আমরা বলছিলাম চারটা গ্রামার তৈরি করতে পারো, তুমি চাইলে একটা গ্রামারও তৈরি করতে পারো, কারণ এখানে সবগুলো থেকে কি হবে, একই রকম, যে বিএস বিএস এরকম ভাবে এখানে চারটা হবে, এখানেও চারটা হবে। সো এখানে আমি গ্যামেট তৈরি করব, গ্যামেট তৈরি করলে কি হবে, দেখো গ্যামেট, এখান থেকে আমি বি আর এস টাকে নিয়ে ফেলি, আর এখান থেকে আমি নিব হচ্ছে বি আর ছোট হাতের এস। ওকে, এবার যদি এদের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে কি হয় বলতো, বি বি এস এস। আমরা আগে বি লিখবো, আলফাবেটিক অর্ডারে লিখবো, বড় হাতের বিটাকে আগে লিখবো, তারপর ছোট হাতের বি, বড় হাতের এস, দেন ছোট হাতের এস। এবার বলো, এখানে প্রকট জিন, আমরা কতদিন বলছিলাম যে প্রকট বৈশিষ্ট্য কিন্তু যখন প্রকট জিন যখন থাকবে তখন প্রচ্ছন্ন যে জিনগুলো আছে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। তাহলে বড় হাতের যে লিটার গুলো আছে এরা সর্বদাই প্রকট, এরা সর্বদাই প্রকট। তাহলে বড় হাতের বি কিসের জন্য দায়ী, তাহলে এরা হচ্ছে কালো বর্ণ হবে। কি হবে, কালো বর্ণ, কালো বর্ণ। আর বড় হাতের এস কে আমরা কিসের জন্য দায়ী করছিলাম বলতো, খাটো লোম। তাহলে এরা সবগুলো হবে কি, কালো বর্ণ খাটো লোম। এইগুলো কি বলতো, এইগুলো হচ্ছে আমার F1 বংশধর, F1, F1 বংশধরের সবগুলোই প্রজাতি কি হবে, কালো বর্ণ খাটো লোম। এবং দেখো এরা কিন্তু মিশ্রিত অবস্থায় আছে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে F1 জেনারেশনের যতগুলো আহ, বংশধর পাবো তারা কিন্তু অবশ্যই মিশ্রিত বা সংকর অবস্থায় থাকবে। এবার মেন্ডেলের এই দ্বিতীয় সূত্রে যদি দ্বিতীয় অংশ প্রতিপাদন করতে চাই, এটা হচ্ছে F1 বংশধর। এবার দ্বিতীয় বংশধরের ক্ষেত্রে আমরা কি করব, দ্বিতীয় বংশধরের ক্ষেত্রে F2 জেনারেশনে কি হবে, দেখো F2 জেনারেশনে এইগুলো আমরা একটু আহ মুছে দিয়ে এবার আমি চেকার বোর্ড অঙ্কন করবো দ্বিতীয়টাতে ক্ষেত্রে। দ্বিতীয়র ক্ষেত্রে কি বলবো বলতো, দ্বিতীয়র ক্ষেত্রে দেখো এখানে পিতা মাতা কি হবে, পিতা এবং মাতা হবে হচ্ছে F1 ইন্টু কি বলতো, F1। অর্থাৎ মেন্ডেল বলছিল যে প্রথম বংশধরের যে চারটা জীব তৈরি হবে তাদের মধ্যে যদি ইন্টারক্রস করানো হয় তাহলে সেখানে গ্যামেট গুলো পরস্পর থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে বিন্যস্ত হবে। সো F1 এর যে জিনোটাইপ গুলো ছিল, যে জিনোটাইপ, যে জিনোটাইপ, দেখো এই জিনোটাইপটা কি ছিল, F1 এর একটা বংশধর, দেখো তো মনে আছে কিনা, বি, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের এস। তাহলে এখানে কি হবে, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের এস। ওকে,
আর এখানে তোমার গ্যামেট তৈরি হবে কতগুলো, এই গ্যামেট গুলো কতগুলো তৈরি হবে দেখো তো। তাহলে এখানে জিনোটাইপের পরে আমার যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে গ্যামেট। ওকে, তাহলে কয়টা গ্যামেট তৈরি হতে পারে? বির সাথে এস আসবে, দুইটা করে জোড়ায় জোড়ায় আসবে, অথবা বড় হাতের বির সাথে ছোট হাতের এস আসতে পারে। এবার ছোট হাতের বির সাথে বড় হাতের এস, অথবা ছোট হাতের বির সাথে ছোট হাতের এস। ঠিক এখানে একই ঘটনা ঘটবে যে বড় হাতের বির সাথে ছোট হাতের এস আসবে কেন? মেন্ডেল তো বলছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, তাই না? তাহলে দুইটা বিপরীত বৈশিষ্ট্যের জিন কিন্তু পাশাপাশি আসতে হবে। তাহলে বড় হাতের বির সাথে ছোট হাতের এস, বড় হাতের বির সাথে ছোট হাতের এস। ওকে, এবার ছোট হাতের বির সাথে বড় হাতের এস এবং ছোট হাতের বির সাথে ছোট হাতের এস। এবার খেয়াল করে দেখো তো, এখানে চারটা এবং এখানে চারটা, এদের মধ্যে যদি ক্রস করানো যায়, আগের মধ্যে কি আমার চারটা আছে যে আমি ক্রস করাইতে পারবো? এখানে 16টা প্রজাতি তৈরি হবে, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমি ক্রস করে দেখাইতে পারবো না, অবশ্যই কি করতে হবে? পানের চেকার বোর্ডের সাহায্যে আমাকে ক্রস করে দেখাইতে হবে। তো এবার একটু আমরা চেকার বোর্ড অঙ্কন করে ফেলবো। এই চেকার বোর্ডটা অঙ্কন করা খুবই সোজা। দেখো, একটু মাথায় রাখবা যে আমার এখানে জীব তৈরি হবে কয়টা, জীব গ্যামেট আছে কয়টা বলতো? চারটা। তাহলে এই বরাবর ঘর হবে কয়টা? ঘর হবে হচ্ছে আমার চারটা। তাহলে একটা, দুইটা, এই দেখো হয়ে গেছে আমার চারটা। ওকে, তাহলে এই বরাবর কয়টা হয় ভাইয়া বলতো? এই বরাবর হবে চারটা, একটা, দুইটা, এই যে চারটা হয়ে গেল। এবার কি করব? এবার এই বরাবর আমরা এই গ্যামেট গুলো বসাবো। দেখো, 20 সাথে বড় হাতের এস, দেন বড় হাতের 20 সাথে ছোট হাতের এস, ছোট হাতের 20 সাথে বড় হাতের এস, ছোট হাতের 20 সাথে ছোট হাতের এস। এই বরাবরটা একই রকম বসবে। তাহলে বড় হাতের 20 সাথে বড় হাতের এস, বড় হাতের 20 সাথে ছোট হাতের এস। ওকে, এবার ছোট হাতের 20 সাথে বড় হাতের এস হবে ছোট হাতের 20 সাথে ছোট হাতের 20। আমাদের কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে। এবার শুধু কি করব? আমরা ক্রস করব, ক্রস করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো তো, এখানে কি হবে? বড় হাতের বি, বড় হাতের বি, বড় হাতের এস, বড় হাতের এস। ওকে, এবার খেয়াল করো, বড় হাতের বি, বড় হাতের বি, ছোট বড় হাতের এস, ছোট হাতের এস। এবার এখানে কি হবে? এখানে হবে বড় হাতের বির সাথে ছোট হাতের বি এবং বড় হাতের এস দুইটা। খেয়াল করো, এটার সাথে যদি এটা গুণ করে ফেলো তাহলে কি হবে? বড় হাতের বির সাথে ছোট হাতের বি, বড় হাতের এস এর সাথে ছোট হাতের এস। ওকে, এবার এইটার কাজ কি হবে দেখো তো, এখানে বি, বি, আহ বড় হাতের এস, ছোট হাতের এস। তো এখানে কি হবে? বড় হাতের বি, বড় হাতের বি, এরপর হবে ছোট হাতের এস, ছোট হাতের এস। ওকে, এই জায়গাতে কি হবে? বড় হাতের বির সাথে ছোট হাতের বি, ছোট হাতের বড় হাতের এস এর সাথে ছোট হাতের এস। এই জায়গাতে আবার কি হবে? বড় হাতের বির সাথে হবে ছোট হাতের বি এবং দুইটাই কি বলতো? ছোট হাতের এস। এরপর কি হবে? এখানে যদি গুণ করে ফেলি তাহলে বড় হাতের বির সাথে ছোট হাতের বি, বড় হাতের এস এর সাথে বড় হাতের এস, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের এস। এইভাবে তুমি প্রত্যেকটাই কিন্তু গুণ করে ফেলবা। তাহলে এখানে কি? ছোট হাতের বি, ছোট হাতের বি, এটা হচ্ছে বড় হাতের এস, ছোট হাতের বড় হাতের এস, এটা হচ্ছে আবার বড় হাতের এস। এরপরে কি হবে? ছোট হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের এস। এবার এইটা কি হবে? এইটার সাথে গুণ করে ফেলো। তাহলে এখানে বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের এস, ছোট হাতের এস। ওকে, এবার এখানে কি হবে? বড় হাতের বির সাথে বড় হাতের বি, বড় হাতের এস এর সাথে আসবে কি বলতো? ছোট হাতের এস। না, এখানে হবে কি? এইটা হলো আমার ছোট হাতের এস, এটা হলো ছোট হাতের এস। এরপরে কি হবে? বড় হাত, ছোট হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের এস, এটা হবে হচ্ছে আহ বড় হাতের এস, বড় হাতের এস এর সাথে ছোট হাতের এস। এই জায়গায় কি হবে? বড় হাতের ছোট সবগুলো ছোট হাতের, সবগুলো ছোট হাতের। এই যে আমার কিন্তু ক্রস কিন্তু করানো হয়ে গেছে। এবার তোমাকে শুধু হিসাব করে দেখাইতে হবে যে কয়টা কোন প্রজাতির আছে। দেখো, বড় হাতের বি কে আমরা ধরছিলাম কালো বর্ণের জন্য দায়ী এবং বড় হাতের এস টাকে আমরা বলছিলাম
খাটো হওয়ার জন্য। তাহলে এইটা কি হবে? এটা হবে হচ্ছে কালো বর্ণ, এটা কালো বর্ণ, কালো বর্ণ খাটো লোম। এটা হবে কালো বর্ণ খাটো লোম। এখানে বড় হাতের বি কিন্তু প্রকট, তাহলে প্রকট জিন যেখানে আছে সেখানে কিন্তু প্রচ্ছন্ন জিন প্রকাশ করতে পারবে না। তাহলে বি বড় হাতের আছে কিনা? তাহলে অবশ্যই কালো। এটা অবশ্যই কি হবে বলতো? কালো। বড় হাতের এস আছে বলে হ্যাঁ, তাহলে এটা কি হয় বলতো? খাটো লোম, খাটো লোম। এখানেও তাই, এটা কি হবে? কালো, কালো বর্ণ খাটো লোম, কালো বর্ণ খাটো লোম। এখানে বড় হাতের বি আছে, তার মানে কি এর বর্ণটাও কি হবে? এর বর্ণটাও হবে হচ্ছে কালো বর্ণ। এখানে বড় হাতের এস আছে, তার মানে কি হবে? খাটো লোম। এরপর খেয়াল করে দেখো, এখানে কিন্তু বড় হাতের বি আছে, তাহলে এটা কি হবে? এটাও কিন্তু হয়ে যাবে আমার কালো বড় হাতের এস, তার মানে এটা হবে হচ্ছে খাটো লোম। এখানে বড় হাতের বি আছে, তো এই বড় হাতের বি যে আছে ভাইয়া, বড় হাতের বি থাকলে কি হবে? বর্ণ হবে কালো, কিন্তু এখানে খেলা হলো দুইটাই কিন্তু ছোট হাতের, তাহলে এরা কিন্তু আর খাটো হবে না। কারণ ছোট হাতের আহ ছোট হাতের এস দ্বারা কিন্তু আমরা বোঝাইছিলাম যে লম্বা লোম, তাহলে খাটো বর্ণ কালো বর্ণ লম্বা লোম হবে, তাই না? এরা হবে কি? লম্বা লোম। ওকে, এখানে কালো বর্ণ, এটা কি হবে? বড় হাতের বি আছে মানে কালো বর্ণ, বড় হাতের এস আছে, তাহলে এটা হবে কি? খাটো লোম, খাটো লোম। ওকে, এবার দেখো তো এখানে কি আছে? বড় হাতের বি আছে, বড় হাতের বি থাকলে কি হবে? বড় হাতের বি থাকলে হয়ে যাবে এরা হচ্ছে কালো, কিন্তু দুইটাই কিন্তু ছোট হাতের, তাহলে এটা হবে কি বলতো? লম্বা লোম। কারণ ছোট হাতের এস দ্বারা আমরা বুঝাইছি হচ্ছে এরা হলো লম্বা লোম বিশিষ্ট। এবার খেয়াল করে দেখো, বড় হাতের বি, এখানে অবশ্যই এরা কি হবে? কালো হবে। বড় হাতের এস, তাহলে এরা খাটো লোম হবে। এদের হবে কি বলতো? খাটো লোম। এখানে বড় হাতের বি, তাহলে এরাও কি হবে? কালো। এরা কালো বর্ণ, বড় হাতের এস মানে এরা হবে কি বলতো? খাটো লোম। এবার ছোট হাতের বি আছে, ছোট হাতের বি, ছোট হাতের বি বর্ণ কি বলতো? বাদামি। তাহলে এরা হবে কি বলতো? বাদামি বর্ণ। আর বড় হাতের এস থাকলে কি হবে? খাটো। এরা হবে কি বলতো? খাটো। ওকে, এই জায়গায় বড় ছোট হাতের বি, তাহলে এরা হবে কি বলতো? বাদামি। এরা হবে বাদামি, বড় হাতের এস আছে, বড় হাতের এস থাকলে কি হবে? এরা হবে খাটো, খাটো। ওকে, এবার এখানে বড় হাতের বি, এরা নিঃসন্দেহে হয়ে যাবে কালো। বড় হাতের এস, এরা হয়ে যাবে হচ্ছে খাটো লোম। ওকে, এবার বড় হাতের বি কালো, ছোট হাতের এস আছে, কিন্তু ছোট হাতের এস থাকলে কি হয় বলতো? লম্বা লোম। তাহলে এরা হচ্ছে কি বলতো? লম্বা লোম। এখানে ছোট হাতের এস, সরি ছোট হাতের বি, ছোট হাতের বি থাকলেই ওরা কিন্তু হয়ে যাবে বাদামি বর্ণ। কি হয়ে যাবে? বাদামি বর্ণ। তাহলে বাদামি বর্ণ আর বড় হাতের এস আছে, এটা কি হয় বলতো? বড় হাতের এস থাকলে কি হবে? লম্বা লোম, লম্বা লোম। ওকে, এবার এখানে সবগুলো ছোট, তার মানে কি এই বড় ছোট হাতের বি থাকলে কি হয়? ছোট হাতের বি থাকলে হয় হচ্ছে বাদামি, বাদামি। আর ছোট হাতের এস থাকলে হয় কি? লম্বা লোম। ওকে, তাহলে এখানে আমি অনুপাতটা দেখি কি বলতো? প্রথম অনুপাত কি? কালো বর্ণ খাটো লোম। তাহলে এখানে কালো বর্ণ খাটো লোম, কালো বর্ণ খাটো লোম কয়টা আছে দেখো? খাটো, খাটো লোম। দেখো, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা, ছয়টা, ছয়টা, সাতটা, সাতটা, আটটা, আটটা, এই যে একটা, নয়টা। এই যে তাহলে কালো বর্ণ খাটো লোম আছে কয়টা বলতো? নয়টা। ওকে, এরপরে কি আছে? এরপর আছে কালো বর্ণ লম্বা লোম। এরপরে কি আছে? কালো বর্ণ লম্বা লোম, কালো বর্ণ লম্বা লোম। তাহলে কালো বর্ণ লম্বা লোম কয়টা আছে এবার একটু দেখি। কালো বর্ণ লম্বা লোম, দেখো তো, কালো বর্ণ লম্বা, এই যে একটা কালো বর্ণ লম্বা লোম, কালো বর্ণ, এই যে লম্বা লোম, কালো বর্ণ, কালো বর্ণ, এই যে লম্বা লোম। তাহলে এখানে আছে কয়টা বলতো আমার? তিনটা। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে বাদামি বর্ণ খাটো লোম। এবার পরে আছে হচ্ছে কি বলতো? এরপরে আছে হচ্ছে বাদামি বর্ণ, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে বাদামি বর্ণ, বাদামি
বর্ণ লম্বা লোম, তাই না? বাদামি বর্ণ লম্বা লোম, লম্বা লোম। এরা আছে কয়টা? এদের আছে তিনটা। এবং সর্বশেষ যে বাদামি বর্ণ কালো লোম, এখানে বাদামি বর্ণ, এই যে বাদামি বর্ণ খাটো লোম, বাদামি বর্ণ খাটো লোম, এই বাদামি বর্ণ খাটো লোম আছে আমার কয়টা? তিনটা। এখানে আছে তিনটা। আর একটা আছে, সেটা কি বলতো? এই যে বাদামি বর্ণ লম্বা লোম, তাহলে বাদামি বর্ণ লম্বা লোম, এরা আছে হচ্ছে একটা। তাহলে এই যে মেন্ডেলের সূত্র পাইলাম কত বলতো? 9:3:3:1। আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এই ধরনের ভিডিও আরো পেতে চাও ভাইয়া, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।